নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি এমসিকিউ সিরিজ নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য সিডিপির একটি নতুন এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। তো এই ক্লাসে টেট পেপার 1 এবং পেপার 2 সিডিপি অর্থাৎ শিশু মনস্তত্ত্বের সমস্ত ধরনের ক্লাস আমি এমসিকিউ সিরিজের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের ক্লাসটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের প্রথম পর্ব। এই পর্বে আমি তোমাদের পেঁয়াজের তথ্য নিয়ে প্রশ্ন আলোচনা করব এবং এমসিকিউ তুলে ধরবো। তো একটি ক্লাসে তো এত প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়, না হলে ভিডিওটা বড় হয়ে যায়। তাই আমি ছোট ছোট আকারে তোমাদের সামনে পর্বের মাধ্যমে বা বিভিন্ন সিরিজের মাধ্যমে তোমাদের সামনে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আর দেরি না করে আজকে ক্লাসটা এখান থেকেই শুরু করি। পিয়াজে জন্মগ্রহণ করেন কবে? পিয়াজে 1896 সালে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, পিয়াজে কোথায় জন্মগ্রহণ করেন? পিয়াজে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিয়াজে কোথায় জন্মগ্রহণ করেন? সুইজারল্যান্ডে। তিনি কবে জন্মগ্রহণ করেন? 1896 সালে তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, পিয়াজে ছিলেন একজন জৈব বিশারদ। পিয়াজে ছিলেন পেশায় কি? একজন জৈব বিশারদ ছিলেন পিয়াজে পেশায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর টেট পরীক্ষায় কিন্তু এই পিয়াজের তথ্য থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে। তো আশা করি এই ক্লাসটা তোমরা মিস করবে না, আর এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তো বন্ধুরা, আজকের ক্লাসের 4র্থ নম্বর প্রশ্ন, মনোবিদ পিয়াজে কিসের উপর গবেষণা করেন? আমরা জানি যে পিয়াজ একজন মনোবিদ ছিলেন বা মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কিসের ওপর গবেষণা করেন? প্রজ্ঞামূলক বিকাশের ওপর, যার অপর নাম ছিল কগনিটিভ ডেভেলপমেন্ট। ইংলিশে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলে জানি। তো পিয়াজে কিসের ওপর গবেষণা করেন? প্রজ্ঞামূলক বিকাশের ওপর। তিনি প্রজ্ঞামূলক বিকাশের ওপর গবেষণা করেন। আজকের পর্বের পরবর্তী প্রশ্ন, মনোবিদ পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? মনোবিদ পিয়াজে যে কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, তার কয়টি স্তরের কথা বলেছেন? তিনি 4টি স্তরের কথা বলেন। পরের প্রশ্ন, স্কিমা বিষয়টি কোন মনোবিজ্ঞানী উত্থাপন করেন? মোস্ট ইম্পর্টেন্ট। স্কিমা বিষয়টি কোন মনোবিজ্ঞানী উত্থাপন করেন? মনোবিজ্ঞানী আর্ট বার্টলেট স্কিমা বিষয়টি উত্থাপন করেন। তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন। তিনি স্কিমা বিষয়টি উত্থাপন করেন। পরের প্রশ্ন, স্কিমা বিষয়টি মনোবিজ্ঞানী কবে উত্থাপন করেন? 1932 সালে আর্ট বার্টলেট স্কিমা বিষয়টি উত্থাপন করেন। পরের প্রশ্ন, স্কিমা মূল বিষয় কি? স্কিমার মূল বিষয় কি ছিল? মূল বিষয় হচ্ছে স্কিমার অভিযোজন ও আত্মীকরণ, এই দুটি হচ্ছে স্কিমার মূল বিষয়। পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজে মানুষের কোন সহজাত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করেন? মনোবিদ পিয়াজে মানুষের কোন সহজাত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করেন? অভিযোজনের ওপর। মনোবিদ পিয়াজে অভিযোজনের ওপর গুরুত্ব আরোপ করেন। তো পিয়াজে মানুষের কোন সহজাত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করেন? মানুষের অভিযোজনের ওপর, এটির উপর তিনি গুরুত্ব আরোপ করেন বেশি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা। তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মনোবিদ পিয়াজের অভিযোজনের কয়টি প্রক্রিয়া সমন্বয়? মনোবিদ পিয়াজের অভিযোজন প্রক্রিয়া কয়টি বিষয়ের সমন্বয় বা প্রক্রিয়া সমন্বয়? মনোবিদ পিয়াজের অভিযোজন কয়টি প্রক্রিয়ার সমন্বয়? 2টি প্রক্রিয়ার সমন্বয়। মনোবিদ পিয়াজে মানুষের যে অভিযোজন প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেন, তো এই অভিযোজন প্রক্রিয়া কয়টি প্রক্রিয়ার সমন্বয় বা কয়টি প্রক্রিয়ার সাথে যুক্তিক ঘটিত? তো এই অভিযোজন প্রক্রিয়া 2টি প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত। আজকের পর্বের 11 নম্বর প্রশ্ন, মনোবিদ পিয়াজের অভিযোজনের প্রক্রিয়াগুলি কি কি? মনোবিদ পিয়াজে অভিযোজনে যে প্রক্রিয়াগুলি বলেছিলেন, যে 2টি প্রক্রিয়ার কথা উল্লেখ করেন, এই প্রক্রিয়াগুলি কি কি? আত্মীকরণ ও সহযোজন ছিল মনোবিদ পিয়াজের গুরুত্বপূর্ণ দিক, যেগুলি কিনা অভিযোজনের 2টি
প্রক্রিয়ার সমন্বয়। আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের 12 নম্বর প্রশ্ন, মনোবিদ পিয়াজে আত্মীকরণ বলতে কি বুঝিয়েছেন? তিনি প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন চিন্তা, ভাব ও তত্ত্বের সংযোজন যা স্কিমার পরিবর্তন সম্প্রসারিত করে, তাই হচ্ছে আত্মীকরণ। তিনি আত্মীকরণ বলতে কি বুঝিয়েছেন? তিনি আত্মীকরণ বলতে প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে, তিনি যে প্রজ্ঞামূলক সংগঠনের কথা বলেন, এই এই প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন ভাব, চিন্তা ও তত্ত্বের সংযোজন, এই প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন ভাব, চিন্তা ও তত্ত্বের সংগঠন যা স্কিমার পরিবর্তন সম্প্রসারিত করে বা স্কিমার পরিবর্তন সাধন করে, তাই হচ্ছে প্রজ্ঞামূলক সংগঠন। এক কথায় প্রজ্ঞামূলক সংগঠন বলতে নতুন ভাব, চিন্তা ও তত্ত্বের সংযোজন যা কিনা স্কিমার পরিবর্তন সাধন করে। আর এই প্রজ্ঞামূলক সংগঠনের মতো কে বলেন? মনোবিদ পিয়াজে। কগনিটিভ ডেভেলপমেন্ট বলে আমরা যা জানি, কগনিটিভ ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, নতুন চিন্তা, ভাব ও তত্ত্বের পরিবর্তন করাকে কি বলে? সহযোজন। সহযোজন। তো আত্মীকরণ হচ্ছে নতুন চিন্তা, ভাব ও তত্ত্বের সংযোজন বা নতুন চিন্তা বা তত্ত্বকে যুক্ত করে, এটা হচ্ছে আত্মীকরণ। আর সহযোজন কি? সহযোজন হচ্ছে নতুন চিন্তা, ভাব ও তত্ত্বের পরিবর্তন। একটা হচ্ছে যুক্ত করে আর একটা হচ্ছে পরিবর্তন করে, এটা হচ্ছে সহযোজন। আর আত্মীকরণ, আত্মীকরণ যুক্ত করে আর সহযোজন পরিবর্তন করে। তোমরা এই জিনিসটাই মনে রাখবে। আত্মীকরণ যুক্ত করে, কি যুক্ত করে? নতুন ভাব ও চিন্তা ও তত্ত্বের সংযোজন করে বা যুক্ত করে। আর এই সহযোজন কি? নতুন ভাব ও চিন্তার পরিবর্তন করে। এই দুটা কিন্তু একটু টাফ, আবার একটু ইজি। তো বুঝে পড়লে পরীক্ষায় আনসার ইজিলি করতে পারবে, আর না বুঝে পড়লে আনসার করতে পারবে না। তো আশা করি তোমরা পিঁয়াজের তথ্য, শুধু পিঁয়াজের তথ্য না, সিডিপির সমস্ত টপিক প্রশ্নগুলি তোমরা বুঝে পড়বে। তো বুঝে পড়লে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। কারণ সিডিপি কিন্তু একটা কঠিন সাবজেক্ট, পড়লে সোজা, বুঝলে সোজা, আর না বুঝে পড়লে কঠিন। তো মুখস্থ করলে কিন্তু তোমরা আনসার করতে খুবই কষ্ট হবে যদি ডাইরেক্ট প্রশ্ন কমন না পড়ে। তো এই জন্য বলছি তোমরা বুঝে পড়বে। তো তোমাদের 2025 সালের পরীক্ষাকে সামনে রেখে তো বেশি টাইম নেই। তো আমি ডিসকাস ক্লাস আনতে একটু কষ্ট হবে, কারণ টাইম লাগবে। তাই আমি তোমাদের সাহায্যে, তোমাদের সুবিধার্থে আমি এমসিকিউ ক্লাস নিয়ে আসছি। তো আজকের পরের প্রশ্ন হচ্ছে, প্রজ্ঞার জটিল চিন্তামূলক কাজ করাকে কি বলে? প্রজ্ঞার যে জটিল চিন্তামূলক কাজ করে, তো এই প্রজ্ঞার চিন্তামূলক কাজ করাকে কি বলে? সাংগঠনিকরণ বলে। অর্থাৎ সাংগঠনিকরণ কাকে বলে যদি প্রশ্ন আসে, তাহলে তোমরা লিখবে প্রজ্ঞার জটিল চিন্তামূলক কাজ করাকে সাংগঠনিকরণ বলে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেন? 4টি স্তরের কথা বলেন। কয়টা? 4টি স্তরের কথা বলেন। তো পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি কি? তিনি যে 4টা স্তরের কথা বলেন, এই 4টি স্তর কি কি? একটা হচ্ছে পরিণমন, আর একটা হচ্ছে অভিযোজন, আর একটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, আর সর্বশেষ স্তর হচ্ছে ভারসাম্য। তিনি প্রজ্ঞামূলক বিকাশের বা কগনিটিভ ডেভেলপমেন্ট এই 4টি স্তরের কথা বলেন। কি কি? পরিণমন, অভিযোজন, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য। এই 4টা স্তরের কথা তিনি উল্লেখ করেন। পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজে পরিণমন বলতে কি বুঝিয়েছেন? তিনি পরিণমন বলতে বুঝিয়েছেন শারীরিক বিকাশ, পেশি এবং স্নায়ুতন্ত্রের বিকাশকে বুঝিয়েছেন। তিনি প্রজ্ঞামূলক বিকাশে মনোবিদ পিয়াজে পরিণমন বলতে কি বুঝিয়েছেন? পরিণমন বলতে তিনি শারীরিক বিকাশ, পেশি এবং স্নায়ুতন্ত্রের বিকাশকে বুঝিয়েছেন। এক কথায় শেষ। তো পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজে পরিণমন বলতে কি বুঝিয়েছেন এটা আমি বললাম। পরের প্রশ্ন হচ্ছে, মনোবিদ পিয়াজের মতে প্রজ্ঞার বিকাশ কিভাবে ঘটে? মনোবিদ পিয়াজে যে প্রজ্ঞার কথা বলেন, কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলেন, তার বিকাশ কিভাবে ঘটে? সামাজিক মিথস্ক্রিয়ার ফলে প্রজ্ঞার বিকাশ ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজের মতে
সংবেদন চালকমূলক স্তরের স্থায়িত্ব কত বছর পর্যন্ত? তার যে 4টা স্তরের কথা বলেন, সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর এবং সর্বশেষ স্তর অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তর, এই যে 4টা স্তরের কথা তিনি উল্লেখ করেন, এই স্তরটি কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের স্তর না। প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কিন্তু আলাদা। কি কি? পরিণমন, অভিযোজন, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য। এটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের 4টা স্তর। তো এটার সাথে তোমরা কিন্তু এই স্তরগুলিকে আবার একসাথে করো না। তো মনোবিদ পিয়াজের সংবেদন চালকমূলক স্তরের স্থায়িত্ব কত বছর পর্যন্ত? জন্ম থেকে 2 বছর পর্যন্ত। জন্ম থেকে 2 বছর পর্যন্ত মনোবিদ পিয়াজের সংবেদন চালকমূলক স্তরের স্থায়িত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজের প্রাক সক্রিয়তা স্তরের স্থায়িত্ব কত বছর পর্যন্ত? 2 থেকে 7 বছর পর্যন্ত। 2 থেকে 7 বছর পর্যন্ত মনোবিদ পিয়াজের প্রাক সক্রিয়তার স্তরের স্থায়িত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজের মূর্ত সক্রিয়তা স্তরের স্থায়িত্ব কত বছর পর্যন্ত? 7 থেকে 11 বছর পর্যন্ত মূর্ত সক্রিয়তা স্তরের স্থায়িত্ব। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে মনোবিদ পিয়াজের যৌক্তিক সক্রিয়তার স্তরের স্থায়িত্ব কত বছর পর্যন্ত? যৌক্তিক সক্রিয়তার স্তরের স্থায়িত্ব 11 থেকে 15 বছর পর্যন্ত। তো এখানে 4টা স্তর উল্লেখ করেছি আমি। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে সংবেদন চালকমূলক স্তর, যার স্থায়িত্ব হচ্ছে জন্ম থেকে 2 বছর। দ্বিতীয় স্তর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, এই স্তরের স্থায়িত্ব 2 থেকে 7 বছর পর্যন্ত। তৃতীয় স্তর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, এই স্তরের স্থায়িত্ব হচ্ছে 7 থেকে 11 বছর পর্যন্ত। প্রথম স্তরের স্থায়িত্ব বা সংবেদন চালকমূলক স্তরের স্থায়িত্ব জন্ম থেকে 2 বছর, প্রাক সক্রিয়তা স্তরের স্থায়িত্ব 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তা স্তরের স্থায়িত্ব 7 থেকে 11 বছর। আর একটা প্রশ্ন হচ্ছে সর্বশেষ স্তর হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তরের স্থায়িত্ব হচ্ছে 11 থেকে 15 বছর। এই ছিল তার 4টি স্তর। পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য কী? তিনি যে প্রাক সক্রিয়তা স্তরের কথা বলেন, যার স্তরের স্থায়িত্ব হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত, এই স্তরের বৈশিষ্ট্যগুলি কি কি? এই স্তরে মূলত 4টি বৈশিষ্ট্য রয়েছে। কি কি? বাস্তবতা, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা, অবযুক্তিপূর্ণ বিচার। এই 4টি হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি কি? বাস্তবতা, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা, অবযুক্তিপূর্ণ বিচার। এগুলি হচ্ছে পিয়াজের প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য। আজকের 25 নম্বর প্রশ্ন, মনোবিদ পিয়াজের সংবেদন চালনমূলক স্তরের বৈশিষ্ট্য কী? তার সংবেদন চালনমূলক স্তরের বৈশিষ্ট্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা, বস্তুর স্থায়িত্ব। এই দুটি হচ্ছে পিয়াজের সংবেদন চালকমূলক স্তরের বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবেদন চালকমূলক স্তরের বৈশিষ্ট্য হচ্ছে বস্তুর স্থায়িত্ব এবং আত্মকেন্দ্রিকতা। এই দুটি হচ্ছে পিয়াজের সংবেদন চালকমূলক স্তরের বৈশিষ্ট্য। আর এই স্তরের স্থায়িত্ব কত? স্থায়িত্ব হচ্ছে জন্ম থেকে 2 বছর পর্যন্ত। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন নিতে গেলাম, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পরের প্রশ্ন, মনোবিদ পিয়াজের বাস্তববাদের অর্থ কী বা বাস্তববাদের অর্থ কী? মনোবিদ পিয়াজের বাস্তববাদের অর্থ কী? বাস্তববাদের অর্থ হচ্ছে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে ধারণা। তো আমরা প্রাক সক্রিয়তা স্তরে বৈশিষ্ট্য পড়েছিলাম বাস্তবতা। এই বাস্তবতাবাদের অর্থ কী? অর্থ হচ্ছে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে ধারণা। অর্থাৎ শিশু বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে জানবে। বহির্জগৎ মানে বাইরের জগৎ, আর অন্তর্জগৎ হচ্ছে ভিতরের জগৎ। বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে শিশু জ্ঞান অর্জন করবে বা জানবে। এটা হচ্ছে বাস্তববাদের ধারণা। আর একটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোবিদ পিয়াজের মতে সর্বপ্রাণবাদের অর্থ কী? তো এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কোন স্তরের বৈশিষ্ট্য? এটা হচ্ছে পিয়াজের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। তো এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবতা, এর অর্থ হচ্ছে আত্মকেন্দ্রিকতা, এর অর্থ হচ্ছে
বাস্তবতাবাদের অর্থ হচ্ছে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে ধারণা। আর সর্বপ্রাণবাদের অর্থ হচ্ছে ব্যক্তি বা শিশু সব বস্তুকেই সজীব বলে মনে করে, সব বস্তুকেই সজীব বলে মনে করে শিশু। এটা হচ্ছে সর্বপ্রাণবাদের বৈশিষ্ট্য বা অর্থ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বা আজকে 27 নম্বর প্রশ্ন হচ্ছে, মনোবিদ পিয়াজের মতে কৃত্রিমতার অর্থ কী? কৃত্রিমতার অর্থ হচ্ছে শিশু মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পেঁয়াজের প্রাক সক্রিয়তা স্তরের 4টা বৈশিষ্ট্য আছে। 4টা বৈশিষ্ট্য কী কী এইগুলি তুলে ধরার চেষ্টা করেছি আমি। তো অবযুক্তিপূর্ণ বিচার, মনোবিদ পেঁয়াজের মতে অবযুক্তিপূর্ণ বিচারের অর্থ কী? এখানে বিচারকরণ একটি থেকে অন্যটি যা হয় অযৌক্তিক। তো প্রাক সক্রিয়তা স্তরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। তো অবযুক্তিপূর্ণ বিচারটা কি? এটা হচ্ছে এখানে বিচারকরণ একটি থেকে অন্যটি যা অযৌক্তিক, যার কোনো যুক্তি নাই, এটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচারের অর্থ। তো পেঁয়াজের যে প্রাক সক্রিয়তা স্তরের যে 4টা তিনি বৈশিষ্ট্য বলেছেন, বাস্তবতাবাদের অর্থ হচ্ছে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে ধারণা, অর্থাৎ শিশু বা ব্যক্তি বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে জানবে, এটা হচ্ছে বাস্তবতাবাদের অর্থ। সর্বপ্রাণবাদের অর্থ হচ্ছে সব বস্তুকেই সজীব বলে মনে করবে বা মনে করে শিশু, সব বস্তুকেই শিশু সজীব বলে মনে করে, এটা হচ্ছে সর্বপ্রাণবাদের অর্থ। পরের প্রশ্ন হচ্ছে কৃত্রিমতার অর্থ কী? পেঁয়াজের কৃত্রিমতার অর্থ হচ্ছে শিশু মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি, অর্থাৎ সে মনে করে সব কিছু মানুষ সৃষ্টি করে। আরেকটা যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে বিচারকরণ একটি থেকে অন্যটি যা হয় অযৌক্তিক, অন্যটি হয় অযৌক্তিক। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মনোবিদ পেঁয়াজের মতে সর্বপ্রাণবাদের কটি স্তর রয়েছে? 4টা স্তর। তো সর্বপ্রাণবাদের কটা স্তর রয়েছে? 4টা স্তর। এই ছিল বন্ধুরা আজকের ক্লাসের পেঁয়াজের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পেঁয়াজের এই পর্বটা কিন্তু শেষ হয়নি, আজকে হচ্ছে প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নে আমি গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন তুলে ধরলাম, যেগুলি কিনা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো আশা করি তোমাদের এই ক্লাসটা থেকে খুবই উপকৃত হয়েছ। আর আমি তোমাদের পেঁয়াজে নিয়ে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। তো তোমরা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এই চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়ত তোমাদের টেটের জন্য, টেট 1-এর জন্য এবং টেট 2-এর জন্য গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো, যেগুলি কিনা তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। আর তোমরা চাইলে ত্রিপুরা টেট অ্যাসপিরেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হতে পারো। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলে ফলো করো। এই ক্লাসে সমস্ত আপডেট বা ক্লাস দেওয়া থাকবে।